আসলে মার্কেটের যে অবস্থা যে বিষয় আপনাদের সাথে যেহেতু আমি আগে পরে ছিলাম সবসময়ই থাকি আপনাদের পাশে। ভালো সময় আপনাদের সাথে ছিলাম। সো খারাপ সময় কেন নয়? যে কারণেই আসলে আজকে ভিডিও করা। ভিডিও করতে ইচ্ছা করতেছিল না আমার। বাট তারপরেও আপনাদেরকে ভাবলাম যে একটা মেসেজ দেই। এই মার্কেটে আমাদের কি করণীয়? আমরা কিভাবে এই যে বিপর্যস্ত দিনগুলো আমরা পার করতেছি, এগুলো আমরা কিভাবে ট্যাকেল দিতে পারি? কিভাবে আমরা এগুলাকে ওভারকাম করে সামনে এগিয়ে যেতে পারি? সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব আজকে। আসলে প্রত্যেকটা ব্যবসারই উত্থান আছে, পতন আছে। এটাই স্বাভাবিক এবং মানুষের লাইফেরও একই অবস্থায়। তো আপনারা এই যে ইনডেক্স টানা ফল করতেছে, এইটা দেখে ঘাবড়ানোর আর কি আছে? যা হারাবার তা তো হারিয়েই ফেলেছি আমরা। সেই বিগত ৫ই আগস্টের পর থেকে যখন নতুন কমিশন আসছে, তারপর থেকে যে ফলিংটা হচ্ছে, আমাদের বোধগম্য না যে এনারা কিভাবে এই বাজারটাকে ম্যানেজ করবে, কিভাবে এই বাজারটা নিয়ে এনাদের পরিকল্পনা আছে। আসলে মোটেই এদের বোধগম্য না। বাজারে যারা স্মার্ট মানি বা বাজার যারা মেকার, মানে মার্কেট মেকার যারা, এদের সাথে এদের ডিলিংসটা কিরকম হচ্ছে, এই বিষয়াদি তারা আসলে ঠিকমতো বুঝতেছে না। যারা বর্তমানে পরিচালনা পর্ষদে আছেন বা বর্তমানে যারা পরিচালনা করতেছেন বাজারটাকে। যাই হোক, আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে এই বাজারে আপনারা কিভাবে মাথা ঠান্ডা করে, একদম ঠান্ডা মাথায় চিন্তা করবেন। একেবারে সবার সাথে প্যানিক হবেন না। কোনো মতেই প্যানিক হবেন না। প্যানিক হইলেই আপনার টাকাটা আপনিই হারিয়ে ফেললেন। সো আমি বলব, আমি যেভাবে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি, পারলে সেভাবে আপনারা একটু নিজেদেরকে সংযত রেখে আগামী দিনগুলোর জন্য একটু অপেক্ষা করেন। তো চলেন আমরা চলে যাচ্ছি। এই যে দেখেন, এইখানে আমি ৩টা পয়েন্ট নিয়েছি। এই ৩টা পয়েন্ট মূলত আমার কাছে পার্সোনালি এবং আমার কমেন্টসে এসে মানুষ এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। ১ নাম্বার হচ্ছে কেন মার্কেট এখনো পড়ছে? ২ নাম্বার কোথায় পরবর্তী সাপোর্ট আছে? এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই ৩টা পয়েন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। সর্বপ্রথম দেখেন, মার্কেট কেন এখনো পড়ছে? মার্কেট তো অনেকখানি পড়ে গেছে। ইনডেক্সের কারেকশন বেশ বড় কারেকশন হয়ে গেছে। বাট এখনো কেন আমরা আশার আলো দেখতে পাচ্ছি না? এখনো কেন পড়তেছে? আমি আগেও বলেছি, পরেও বলতেছি যে মার্কেট মেকার যারা আছে তাদের সদিচ্ছা না থাকলে আসলে মার্কেট পড়বে, এটাই স্বাভাবিক। আমি শেয়ার কিনে কখনোই বাড়াইতে পারবো না। তো তারা কি এখনো সেল দিচ্ছে? হ্যাঁ, একটা গোষ্ঠী আছে বা একটা পোরশন আছে, একটা অংশ আছে, তারা এখনো সেল দিচ্ছে। তাদের হাতে অনেকগুলা শেয়ার আছে, সেই শেয়ারগুলো সেল প্রেশার আসতেছে। আজকেও তাই হয়েছে বাজারে, আজকেরও সেটার প্রতিফলন দেখতে পারছি। সকালবেলা বেশ ভালো একটা পজিটিভ মুভমেন্ট ছিল এবং ভলিউমটা কমে গিয়েছিল। আমি দেখে একটু আশার বাণী দেখতেছিলাম। এটা ২টা কারণ আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ১ নাম্বার কারণ হচ্ছে বাজারে একটা গোষ্ঠী বাজারকে ভোলাটাইল করার জন্য তারা রেগুলার সেল প্রেশার দিচ্ছে। এই সেল প্রেশারের কারণে আমরা যারা মার্জিন লোন নিয়ে ব্যবসা করি, তাদের মার্জিন কল হয়ে গেছে অলরেডি এবং ফোর্স সেল হচ্ছে। আগামী ২-৪ দিনের মধ্যে ফোর্স সেল একদম কমপ্লিট হয়ে যাবে। দেখবেন তখন আসলে এইরকম সেল আর আসবে না। বাজার একটু উত্থানের দিকে গেলেও যেতে পারে। বাট আমরা ভুলটা করি কোথায়? এটা আসলে আমাদের ভুল না, এটা আমাদের পলিসিগত ভুল। আমরা মার্জিন লোনকে খুব মানে বড় করে দেখি যে আমি ১০ লাখ টাকা ইনভেস্ট করছি, আরো ১০ লাখ টাকা আমি হাউস থেকে নিয়ে মোট ২০ লাখ টাকা ক্যাপিটাল নিয়ে আমি বাজারে বেশি পরিমাণ প্রফিট করব। আসলে ভাই একবার একটু চিন্তা করে দেখেন যে যদি মার্জিন লোন নিয়ে আপনি ব্যবসা করতে পারতেন, তাহলে এই ব্যবসাটা তো হাউস নিজেও করতে পারতো। ওরা তো করেই শেয়ারের ব্যবসা। তা আপনাকে কেন লোন দিচ্ছে ১৩-১৪% ইয়ারলিতে এবং সেটা চক্রবৃদ্ধি হারে বাড়ে? আসলে মার্জিন লোনের খপ্পরে যারা পড়ছে তারা জানে যে মার্জিন লোন কি ধরনের লোন। আপনি যদি মার্জিন না নিয়ে থাকেন তাহলে আপনার করে শেয়ারটা আছে, বাট যারা মার্জিন অলরেডি নিয়েছে তাদের শেয়ারগুলো অলরেডি ফোর সেলের আওতায় চলে আসছে। আমি বিভিন্ন হাউস এবং বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের সাথে কথাবার্তা বলে যতটুকু জানতে পেরেছি আপনাদের সামনে সেটা উপস্থাপন করতেছি যে এইগুলা মূলত মার্জিন লোনের আন্ডারে পড়ে গেছে। ২টা জায়গা থেকে সেল প্রেশার আসতেছে। এক হচ্ছে একটা পক্ষ যারা চাচ্ছে না যে বাজারটা উঠুক, হয়তোবা কোনো নীতি নির্ধারকের সাথে সেটা তাদের কথাবার্তায় মিলতেছে না, তারা মার্কেটকে ভোলাটাইল করে রাখার জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই মার্জিন লোন, মার্জিন কল অলরেডি পড়ে যাচ্ছে। সো আপনারা আর প্যানিক হয়েন না, যা হবার হয়ে গেছে। এই মার্জিন সেল প্রেশারটা আপনাদের একটু সহ্য করতে হবে। এইটুকু সহ্য করেন। যদি হ্যাঁ, রিসেন্টলি আপনি যদি কোনো স্টক কিনে থাকেন, সেটা যদি স্টপ লস হিট করে সেটা ভিন্ন কথা। যে ৪-৫% মধ্যে আছে, আপনি স্টপ লস হিট করতেছে, সেটা আপনি স্টপ লস নিয়ে নেন। বাট যেগুলো অলরেডি ৪০-৫০% ডাউন ট্রেন্ডে হয়ে গেছে, অলরেডি
সেটা অনেক বড় লসে হয়ে গেছে, সেগুলো এই মুহূর্তে সেল করে দিলে তেমন কোনো লাভ হবে না। সো আপনার বড় জোর হলে 8-10%, আরও 20% আমি মেনে নিলাম, বাট ওই স্টকটা দেখেন অনেকগুলো স্টক যেগুলো একবারে তলানিতে চলে আসে সেগুলো কিন্তু বড় মুভ দিচ্ছে। তো ওই চিন্তা করে ওই থিঙ্কিংটা করেন যে আপনার স্টকটা 20 টাকায় কিনছেন, এখন 10 টাকায় চলে আসছে বা 1 টাকায় চলে আসছে, অলরেডি 50%-60% লস হয়ে গেছে। ওই স্টকটা কিন্তু বেশি পরিমাণ গ্যাপ দেয়, যেমন সিটি জেনারেলি এখন দিচ্ছে, কেবিপিএল যেটা হয়েছে, এসপি সিরামিক যেটা হয়েছে, অনেকখানি পড়ছে তারপর দেন একদম ফ্লাই করছে। সো এখন যদি আপনি ওই স্টকটা ছেড়ে দেন, ওই ধরনের মুভ যদি আপনার স্টকে চলে আসে, তখন কিন্তু আপনি আর কেঁদেও কুল পাবেন না। আপনার স্টকটা আপনি আপনার হাতে রাখেন, যদি মার্জিন কোড না থাকে তাহলে আর কিছু করার নেই, আপনি প্রয়োজন হলে আগামী কয়েকদিন মার্কেট দেখেন না। এই হলো বিষয়, মার্কেট কেন পড়তেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আর হচ্ছে কোথায় পরবর্তী সাপোর্ট আছে। আসলে এই মুহূর্তে সাপোর্ট আমি অনেকগুলো টেকনিক্যালি আঁকায় রাখছি, কিন্তু বাট সাইকোলজিক্যালি একটা দিক আপনাদের বুঝতে হবে যে এখন মার্জিন কল হচ্ছে একটা গোষ্ঠী চাচ্ছে না যে শেয়ারটার দাম বাড়ুক বা মার্কেটের ইন্ডেক্স বাড়ুক। তো এই মুহূর্তে সাপোর্ট জোন খুঁজেও তেমন একটা লাভ নাই আপাতত। তা আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে একটু ধৈর্য ধরে আপনারা বসে থাকেন। তারপরেও আমি আপনাদেরকে সাপোর্ট জোন, যেহেতু অনেকে জানতে চাইছে যে সাপোর্ট জোন, আমি সব ট্রায়াঙ্গেল দিয়ে সব অ্যাঙ্গেলে এই যে আমি সাপোর্ট জোন আঁকায় রাখছি। এই যে একটা সাপোর্ট জোনের ঘরের মধ্যে আছে এবং সেকেন্ড সাপোর্ট জোন এই যে 5800 কত 89, এবং এইখানে আছে কত, তার আগে আছে কত 4731, তার আগে যে এখন এই যে কত 4778। এই তিনটা সাপোর্ট জোন, এই তিনটা সাপোর্ট জোন থেকেও ঘুরলেও ঘুরতে পারে, বাট আগামী কালকেও যদি মার্কেটের সেল প্রেশারটা কমে আসে তাহলে পজিটিভ হলেও হইতে পারে। কিন্তু এই মুহূর্তে এই ধরনের সাপোর্ট জোন টিকবে কিনা সেটা একটু দেখার বিষয় আছে, কারণ প্যানিক সেল হচ্ছে আপনারা জানেন। এবং এর সাথে কি হচ্ছে, মার্জিন কল হয়ে যাচ্ছে, সাথে হচ্ছে কি আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি আমাদের হাতে 40-50% স্টক যেটা লসে আছে সেটাও সেল করে দিচ্ছি। তো আরও সেল প্রেশারটা বাজারে আসতেছে। অনেকেই বলতেছে যে বাজার 3000-এর ঘরে আসবে, অ্যাট এ টাইম এত দূর আর আসবে না, অনেকখানি বাজারটা পড়ে গেছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো এই জায়গাটাতে যখন প্যানিক হয় তখন আপনারা একটু ধৈর্য সহকারে এইটা অবজারভেশন করার চেষ্টা করেন বা অবজার্ভ করার চেষ্টা করেন। দেখেন বাজারে ব্যবসা করতে হলে যে কোনো ব্যবসা, আপনি যদি জাহাজের ব্যবসাও করেন তাহলে কি সাগরে কি জাহাজটা ডুবে না? অবশ্যই ডুবে। সেখান থেকে কিন্তু ওই জাহাজ ব্যবসায়ী আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। সো আমি বলবো আপনারা আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি নিয়ে সামনে এগিয়ে যান। যেইখানেই আপনি অন্ধকার দেখবেন, অন্ধকারের পরেই কিন্তু আলো আসে। তো ওই আলোটা আমাদের সন্নিকটে, যতটুকু মাইর হওয়ার অনেকখানি হয়ে গেছে। আর হয়তো বা 2-4 দিন আপনাদেরকে মাইরটা সহ্য করতে হবে, কিছুই করার নাই। এই সেল প্রেশারটুক আপনাকে একটু অ্যাবজর্ব করে নিতে হবে। যেটা আছে হাতে সেটা প্যানিক হয়ে সেল করার কোনো দরকার নেই। তো এই যে সাপোর্ট জোনগুলো আঁকায় রাখছে দেখেন, এই যে সাপোর্ট, এই সাপোর্টগুলো অনার করলে বেশ ভালো কথা, না করলেও আমি আহামরি অবাক হব না, কারণটা আপনাদের সাথে অলরেডি ব্যাখ্যা করেছি যে বাজারে প্যানিক সেল প্রেশার হচ্ছে। তো এই প্যানিক সেল প্রেশার বেশি দিন থাকে না, যদিও এইবার অনেক বড় হয়েছে। আগামী কয়েকদিন নতুন বাই থেকে বিরত থাকেন এবং হাতে যে স্টকগুলো অলরেডি অনেক তলানিতে আছে বা লসে আছেন সেই স্টকগুলো দয়া করে আপনারা কেউ সেল প্রেশার দিবেন না। দয়া করে আপনিও মার্কেটে যদি সেল দেন তাহলে মার্কেট পড়ার জন্য আপনি নিজেও দায়ী হইলেন। আপনি নিজে তো হারাইলেন, সাথে আরেকজনের মানিটা নিয়েও হারাইলেন। আমি বলবো আপনারা একটু সহ্য করেন, আর একটু, বেশি না। প্রত্যেকবারই দেখবেন, দেখেন এই যে ইন্ডেক্স, যে এইখানে একটা কারেকশন হয়েছে, দেন আবার উপরে উঠছে, আবার কত বড় কারেকশন হয়েছে, আবার উপরে উঠছে, তারপরে এই জায়গাটাতে দেখেন আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন, এইখান থেকে ইন্ডেক্স এই পর্যন্ত পড়ছে, পড়ার পর দেন আবার কত বড় ফ্লাই দিছে। তার মানে কি? তার মানে বাজার বড় মুভের জন্য রেডি হচ্ছে, এটা আপনারা মাথায় রাখবেন। এইখান থেকে পতন হয়েছে কত থেকে 6300 থেকে, এইখানে পতন আসছে কত 3500, তার মানে অর্ধেক হয়ে গেছিল প্রায় অলমোস্ট। সেইখান থেকে কিন্তু আবার এই হাইকে ব্রেকআউট করে উপরে গেছে। সো এখন বাজার যে লেভেল ভাবে পড়তেছে, যখন আপনি মুভ পাবেন, বড় মুভ পাবেন, যে এই টাইপের বড় মুভ আসবে, তখন কিন্তু এই আগের হাই মানে 7500-এর উপরে কিন্তু বাজার চলে যাবে। তখন আপনি সেল করে দিয়ে বসে থাকলে আপনি এই মুভগুলো ধরতে পারবেন না ভাই, এটাই বাস্তবতা। যতটুকু যা হবার হয়ে গেছে, এইখান থেকে আর হারানোর তেমন কিছু নাই। আপনারা একটু ধৈর্য সহকারে, আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকেন। যেগুলো স্টপ লস হিট করছে সেইগুলো সেল করেন, বাট অলরেডি যেগুলো অনেক লসে আছেন সেইগুলো দয়া করে আপনারা কেউ সেল প্রেশার দিয়েন না। দেখবেন মার্কেট অটোমেটিকলি
মার্কেট ভালো হয়ে যাবে। কারণ এখানে স্মার্ট মানি যারা আছে ওদেরও তো ব্যবসা করতে হবে। ওরা কোনো একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য হয়তোবা নিজেরাও আবার কেনার জন্য নিচের দিকে, হয়তোবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনারদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য তারা এই ধরনের কাজ করে থাকতে পারে। তাদেরও তো ব্যবসা করতে হবে, তাই না? তো তারা যদি ব্যবসা পায়, আপনিও ব্যবসা পাবেন। ভাই একটু ধৈর্য সহকারে একটু আপনারা মার্কেটটা অবজারভেশন করেন। এরপরে কি ছিল, এই মুহূর্তে আমাদের করণীয় কি? অলরেডি আমি বলে দিয়েছি এই মুহূর্তে আমাদের করণীয় কি। এই মুহূর্তে করণীয় আমরা কোনো কিছু আর সেলে যাব না, এতটুকুই আলাপ আলোচনা হয়ে গেছে। আরেকটা বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করি। দেখেন কিছু স্টক আছে অলরেডি অনেক পিকে চলে গেছিল, সেই স্টকগুলোর কারেকশন হওয়াটা স্বাভাবিক। যেমন বিসএসআরই, এইটা 11 টাকার থেকে এই স্টকটা চলে গেছিল 123 টাকা লেভেল। এখন এটা কারেকশন হচ্ছে, ফলিং নাইট অনেকে অনেকভাবে বলতেছেন, এটা স্বাভাবিক। এইটা কোথায় এসে থামবে এটা কেউ জানে না। এই যে এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল কিন্তু এটা টিকে নাই, ঢপে টিকে নাই, টিকবেও না। কারণ এইগুলো আপনাকে বুঝতে হবে যে এই স্টকগুলো কোথা থেকে গেছে। এইগুলা তেমন কোনো ইস্যু না, এগুলো কারেকশন হচ্ছে, এটা স্বাভাবিক কারেকশন। এই যে সোনারগাঁ টেক্সটাইল, এটাও দেখেন যে স্টকটা বাড়ছে, এই যে মোটামুটি এইখান থেকে কত, এই যে 17 টাকার থেকে এই যে 51 টাকা, তার মানে 3 গুণ হয়েছে। সেটা 3 গুণ হয়েছে, 3 গুণ হওয়ার পরে কারেকশন হয়েছে, এইগুলো স্বাভাবিক কারেকশন। এই যে কেপিপিএল দেখেন, এই কেপিপিএল যে কয় টাকা, 60 টাকার থেকে শেয়ারটা হয়েছে কয় টাকা, 34 টাকা। 3-4 গুণ হয়েছে, 5 গুণ হয়েছে, এটাও স্বাভাবিক। এই যে এখন কারেকশন হচ্ছে, এটাও স্বাভাবিক, এবং এই শেয়ারটা আগের জায়গায় ফিরে আসতে পারে। এইগুলো স্বাভাবিক কারেকশন। বাট যেগুলো অলরেডি নিচে আছে সেইগুলোও কিন্তু পড়তেছে, এটা অস্বাভাবিক। ওইগুলো অস্বাভাবিক আমি বলবো। কোন একটা গোষ্ঠী ওইগুলো নিয়ে ম্যানিপুলেশন করে আপনার কাছ থেকে শেয়ারগুলো হাঁটাই নিচ্ছে। বাট এই টাইপের স্টক যেগুলা অনেক বেড়ে গেছে, 3-4 গুণ হয়েছে, সেই স্টকগুলা আলটিমেটলি মার্কেট খারাপ থাকতো আর ভালো থাকতো, এই স্টকগুলো পড়তোই। এরকম বেশ কিছু স্টক আছে। এই স্টকগুলোকে আপনাকে কারেকশন হতে দিতে হবে। কিন্তু যেগুলো অলরেডি নিচের দিকে আছে সেইগুলো যদি আপনারা নিচের দিকে কিনে থাকেন, তাহলে সেগুলো নিয়ে ভয় নেই, আপনারা কেনা দামের আশেপাশে সেগুলো পাবেন। বাট এই টাইপের স্টকগুলো যদি আপনি এই পিক পয়েন্টে 30-31 টাকা লেভেলে কিনে থাকেন, তাহলে সেইটা আবার 30-31 টাকা কবে যাবে সেটার গ্যারান্টি দিতে পারতেছি না। যাবে না তা না, আমি সেটা বলতেছি না, বাট সেটা যাইতে অনেক সময় লাগবে। কিন্তু যেগুলো অলরেডি নিচে, তাহলে সেখান থেকে 10-20% যদি কমে গেছে, তাহলে সেগুলো খুব দ্রুতই রিকভারি করে যাবে। একটু মার্কেটকে সাপোর্ট পেয়ে দেন। তো এই ধরনের স্টক থেকে আপনারা এই যে কেবিপিএল, তারপরে বিসএসআরই, সোনারগাঁ, এই টাইপের অতি মূল্যায়িত শেয়ার থেকে আপনারা একটু বিরত থাকবেন। কারণ এগুলো মার্কেট ভালো হইলেও এগুলো যে ভালো হবে এমন কথা আমি বলতে পারতেছি না। তো যাই হোক, আপনাদের জন্য শুভকামনা। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আপনারা ট্রেড প্ল্যানটা করার চেষ্টা করেন। এই মুহূর্তে আপনারা প্যানিক হয়েন না, কোনো মতেই প্যানিক হয়েন না। মার্কেটকে অবজার্ভ করেন। যদি মার্কেট দেখতে আপনার ভালো না লাগে, প্রয়োজন হইলে আপনি আগামী দিন থেকে মার্কেট দেখেন না, আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনার মার্কেট দেখেন না। আপনি ওইভাবে ফালাই রাখেন, অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকেন, অন্য কোনো কাজ আছে কিনা, ইমার্জেন্সি কোনো বিষয় আছে কিনা সেগুলো নিয়ে আপনি একটু ব্যস্ত থাকেন, অথবা ফ্যামিলিকে সময় দেন। মার্কেট যখন ভালো হয় তখন মার্কেট দেখেন। তো আজকের বেশি কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।